বাস্তবতা হলো এখনকার দিনে যুদ্ধ যেটা হয়, এই যুদ্ধে যে জিতে সেও হারে, যে হারে সেও হারে। এখানে ব্যক্তি হারে না, এখানে জাতি হারে, রাষ্ট্র হারে, উভয় দেশে হারে। এবং যে দুজন যুদ্ধ করে তার আশেপাশে যারা থাকে তারাও হারে। এটি হলো বর্তমান যুদ্ধের রিয়েলিটি। রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ হচ্ছে, কে জিতছে ভাই? 2 বছর ধরে চলছে, কে জিতছে? কে হারছে যদি বলেন, সে হারার দলে কিন্তু আমরাও আছি, আমরা হারতেছি। এখন ইউক্রেন কোথায়? যারা ইউক্রেনের যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ জানে, তাদের মধ্যে 95% লোক জীবনে কোনোদিন ইউক্রেন যায় নাই, যাবেও না। কিন্তু অচেনা সেই দেশের যুদ্ধ কিন্তু আমাদের উপর প্রভাব ফেলে। এটা হলো আমাদের একজন প্রতিবেশী, এখানে আরও ফেলে। এখন কে জিতলো কে হারলো আপনি জানবেন কিভাবে? মিডিয়ার থেকে। মিডিয়াটা কোন দেশের মিডিয়া? ভারতের মিডিয়া। আজকে ভারতের পত্রিকাগুলি পড়েন, দেখবেন যে পাকিস্তানে আর খুব বেশি কিছু অবশিষ্ট নেই, মোটামুটি শেষ করে ফেলেছে এরা। পড়েন আবার পাকিস্তানের পত্রিকা পড়েন, ওখানে দেখবেন যে ভারতের খালি 5টা আজকে পড়ছে, আরও যে কতগুলি পড়বে এগুলো ঠিক ঠিকানা নাই, সব পড়তেছে। আজকে একটা কার্টুন দেখলাম, পাকিস্তানের এক পত্রিকা কোথায় দেখলাম, ওখানে একটা বিমান যে ভূপাতিত হয়েছে ওর ছবি দিয়ে রাখছে, নিচে ক্যাপশন দিয়ে রাখছে যে কেবল বিমান কিনলেই হয় না, চালাতে জানতে হয়। এর মানে এইটাকে নিয়ে কতভাবে যে টুইস্ট করবে, এতে কিছু প্রমাণ হয়? এতে কিছুই প্রমাণ হয় না। 2 দেশের শেয়ার বাজার দেখেন ডাউনওয়ার্ড, এমনকি বাংলাদেশের শেয়ার বাজার আজকে এদের প্রভাব পড়ছে। এই আমরা করে কি যুদ্ধ শুনলে মানে দেখি কে জিতে? যুদ্ধে কেউ জিতে না, যুদ্ধে সবাই হারে। লাভ হয় একমাত্র এই যুদ্ধের জন্য আলোচনা চলছিল ওই পেহেলগামের সেই ইয়ের পরে, মানে আপনার ওই হত্যাকাণ্ডের পরে ভারত যখন যুদ্ধ আলোচনা করছিল, এর মধ্যে ভারত আরো 26টা রাফাল বিমান কেনার জন্য অর্ডার দিয়ে দিচ্ছে। তো এই রাফাল বিমানে যারা নাকি আপনার মাঝখানে আছে এদের লাভ হয়, আর লাভ হয় ফ্রান্সের কোম্পানির জায়গা থেকে। আসাদ কামাল, এটা আমরা বিরতির আগে আজাদ মজুমদারের সাথে একই প্রশ্ন নিয়ে কথা বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে এই যে সল্ট রাফালের কথা আপনি বলছিলেন, তো এই যে রাফাল নিয়ে কিন্তু মোদির এগেইনস্টে যে পার্টিটা ছিল তারা বিভিন্ন অ্যালিগেশন তুলেছে, কিন্তু এই যে রাফালটা যে ভূপাতিত হইল, ঠিক আছে, রাফালের মতো দ্য 5th জেনারেশন ফাইটার জেট, এখন এই যে আরো 26টা কেনার প্রক্রিয়ার মধ্যে আছে, এখন আপনার কাছে কি মনে হয় যে এইটার চেঞ্জ আসবে কি আসবে না ডিফেন্স ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে? না না, আসবে না কেন ভাই? এটা কেনা তো হয় অন্য কারণে। কেনা হলো যার কাছ থেকে আপনি যা কিনতেছেন তার সঙ্গে আপনার সম্পর্ক কেমন তার উপর। বাংলাদেশ বোয়িং কিনবে না এয়ারবাস কিনবে, এটা ডিপেন্ড করে এরা যারা বানাচ্ছে সেই দেশের রাষ্ট্র ক্ষমতায় কারা আছে, তাদের সঙ্গে আমাদের রাষ্ট্র ক্ষমতায় কারা আছে, তাদের কি সম্পর্ক তার উপর। বোয়িংও ভালো, এয়ারবাসও ভালো, আপনি কিনবেন কোনটা? আমার জন্য কোনটা এগুলি না, কিন্তু হিসাবটা ওই জায়গাটাতে যে আমার এখানে যে সরকার আছে সেই সরকারের সঙ্গে ওই 2 দেশের কোন সরকারের সম্পর্ক অধিকতর ভালো, অথবা কোন 2 সরকারের সঙ্গে অধিকতর ডিলিংসটা ভালো, অন্য কোনো ডিল আছে কিনা, এগুলোর উপর নির্ভর করে দেন ভাই। রাফাল বিমান, হ্যাঁ বলতে পারেন আপনি ক্ষতি হয়েছে রাফাল বিমান যারা বানাইছে তাদের, বলবো ধরি এত আধুনিক বিমান বানাইছো, ওরা তো ফালাই দিল। এখন এটা কি বিমানের দোষ, নাকি বিমানের যে ককপিটে ছিল তার দোষ, নাকি কিসের দোষ, নাকি প্ল্যানিংয়ের দোষ? এটা তো আমি আপনি বুঝবো না জীবনেও। এটা আমি আপনি চাইলে তো রাফালে যে উঠতে পারবো না। তো আমি হয়তো বোয়িং অথবা এয়ারবাসকে আমি চুজ করতে পারি যে আমি এয়ারবাস উঠবো না, বলে দিলাম। সেখানে আমার চয়েস আছে, এটা তো আমার কোনো চয়েসও নাই। তো এখন এটা ওদের ব্যাপার ভাই, আর এটা তো আমাদের ব্যাপার, এটা ইন্ডিয়ার ব্যাপার, ইন্ডিয়ার ব্যবসা, ইন্ডিয়ার স্ট্র্যাটেজি, এটা ইন্ডিয়ানরা বুঝবে। এটা নিয়ে আমরা আলোচনা করতেও যাওয়া আমাদের উচিত না। আমি খালি একটা কথা বলি যে আমাদের দেশে যারা আছে, আমাদের যে সোশ্যাল মিডিয়া মনে করেন একদিনে বিশ্ব জয় করে ফেলা, আবার উমুককে ক্ষমতা থেকে নামায় ফেলা, এগুলো তো আমরা প্রায় করি। এখানে যারা চালাচ্ছেন তাদের প্রতি রিকোয়েস্ট ভাই, এতে কিছু যায় আসে না, কিন্তু যায় যেটা সেটা হলো গিয়া বিভিন্ন দেশ তো এগুলো নিয়ে মাতামাতি করে, এগুলো নিয়ে দেখে আমাদের জনগণের আপনার এই টেম্পারমেন্টটা কী, আমরা আসলে কোন দিকে চাচ্ছি, কী বলছি, আমাদের রুচিটা কেমন, এগুলো কিন্তু লোকে দেখে। আমি মনে করি এই সমস্ত ব্যাপারে আমাদের খুব অতি উৎসাহী হওয়ার কোনো সুযোগও নাই, প্রয়োজনও নাই। আগে যে কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে থাকেন না, দেখেন একটা জিনিস আমি বলি, অবৈধভাবে একটা দেশে যে কেন থাকবেন, যদি সেই দেশে আমাদের দেশের চেয়ে বেশি লুক্রেটিভ হয়, বেশি আকর্ষণীয় জায়গা হয়,
ভারত আমাদের চেয়ে খুব ভালো মানে থাকার জন্য বসবাসের জন্য আমাদের চেয়ে খুব আরামদায়ক জায়গা, এটা আমার কাছে মনে হয় না ভাই। এটা বলে লাভ নেই। যে কোনো কিছু আপনি মানে কোন দিক দিয়ে কেন থাকবে, আবার বাংলাদেশের লোকজন ওখানে যে খুব সহজে চাকরি বাকরিও পাবে সেরকম সুযোগও নাই। ওখানে কাজের সুবিধাও বেশি না, ওখানে জীবনযাত্রা আমাদের চেয়ে কম ব্যয়বহুল না। আপনি ওষুধ কিনতে যান না। আমি একটা সিম্পল উদাহরণ দেবো, একটা সিম্পল উদাহরণ দেবো বলি। আমরা যে ওর স্যালাইন খাই না, দাম কত? 4 টাকা 5 টাকা। আমাদের এটা হলো আধা কিলোমিটার আধা মিলি মানে আধা লিটার পানি বোধহয় বলতে হয়। ভারতের ওর স্যালাইনটা পাওয়া যায়, ওদের সিপ্লা নাকি আর কোম্পানি আছে, ওটা হলো আপনার মানে 750 ml পানিতে মিশাতে হয়, মানে আমাদেরটা 1.5 গুণ। 1.5 গুণের দাম হওয়া উচিত কত? 7.5 টাকা। ওটার দাম হলো 38 টাকা, 38 রুপি। ওটার দাম হলো 38 রুপি ভাই, আমি নিজে কিনছি। তো 38 মানে কি আমাদের টাকা প্রায় 50 টাকা। তো এটা তো একটা সহজ একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বললাম। আমাদের এখানে 75 পয়সা দিয়ে প্যারাসিটামল পাওয়া যায়, ভারতে ইম্পসিবল, পাবেন না। ওদের এখানে যাবে কেন ভাই? একটা সিম্পল জিনিস, মনে করেন আমেরিকাতে আরও দাম বেশি, আমেরিকা কেন যায়? আমেরিকা ইনকাম বেশি, আমেরিকা ঘন্টা অনুযায়ী সে আয় করে। তো ওখানে আমাদের লোক যাবে কেন? ইনকাম বেশি করতে পারবে। ভারতীয়রা আমাদের এখানে আসতো আগে, কি কারণে আসতো? আমাদের এখানে তারা ইনকাম বেশি করতো। আমাদের এই যে বাইং হাউসগুলো, তারপরে আপনার গার্মেন্টস সেক্টরের লোকজন, এরা এদের মধ্যে একটা ছিল আর কি, যে ইন্ডিয়ান লোকজনকে আনলে হয়তো তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, এরা ফটফট করে ইংরেজি বলতে পারে, উপরের দিকে পোস্টে থাকবে, হিউজ টাকা বেতন পাইতো, অর্ধেক পাঠাইতো বৈধ পথে আর অর্ধেক পাঠাইতো অবৈধ পথে। আপনি দেখেন না ওদের যে হিসাব করে দেখেন না রেমিটেন্সের দিক দিয়ে, ভারত পৃথিবীর যত দেশ থেকে রেমিটেন্স পায় তার মধ্যে গত বছর পর্যন্ত শীর্ষ 3টা জায়গার মধ্যে একটা হলো বাংলাদেশ। তো কে কারণ ওখানে আমরা যাবো কেন? হ্যাঁ, আমাদের এখানে চোরাচালানি করতে যে খুচরা মুচরা কিছু লোকজন যায়, গরু আমদানি করে, ওরা তো গরু খায় না, ওখানে তো গরুর দাম তো কম, ওখানে গরুর দাম কম হবে, কম দামে গরু এই এছাড়া আর কোনো প্রয়োজনে ভারতে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই রে ভাই। তারা পাঠাইছে কেন আমি বলি, তারা পাঠাইছে নাকি যুদ্ধ লাগছে। যুদ্ধ লাগার কারণ তারা যে খুব গভর্নমেন্ট যে খুব অ্যাক্টিভ, এটা প্রমাণের জন্য এই কাজগুলি করছে। দুদিন পরে দেখবো আবার আপসেট ব্যাক করে দেবে, কারণ আমাদের না তো ভাই এই লোকগুলো। শুনেন, আমাদের সাবধান হতে হবে, সেটা আমি বলি, আমাদের কিছু ব্যাপারে সাবধান হতে হবে। সেই জিনিসটা যেমন কয়েকদিন আগে দেখলাম, আমাদের বিডিআরের সাবেক যিনি প্রধান ছিলেন আলম ফজলুর রহমান, উনি হঠাৎ করে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বসলেন যে যদি ভারত পাকিস্তানে যুদ্ধ লাগে তাহলে আমাদের 7 সিস্টারের উপর আমাদের কবজা করা উচিত, এটসেট্রা এটসেট্রা। পরের দিন ভাগ্য ভালো আমাদের যিনি মানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব, উনি বলছেন যে এটার সঙ্গে এটা সরকারের মতামত না এবং এর সঙ্গে সরকার একদমই একমত না। তো ঠিক আছে, হয়ে গেছে, বলে গেছে। কিন্তু এই সমস্ত লোকের ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। কিছু পাগল লোক আছে ভাই, এদের বেঁধে রাখাই উচিত। লোকে বলে না পাগলের লোকের বাইনা রাখা উচিত, হুট করে আরেকটা দিয়ে দেবো এটা কথা। তো এই সমস্ত কথার কিন্তু ব্যাড এফেক্ট হয়। এই লোকটা যাই হোক, মাথা বয়স হয়েছে, তার তো শিখতে পারে, আমি যাই না, কিন্তু তারপরেও তো ওনার পরিচিতিটা কি? উনি তো আমার মতো এলেবেলে কেউ না, আমি একটা পাবলিক, আমার কেউ চেয়ে না। উনি তো বিডিআরের চিফ ছিলেন ভাই, আর্মির মেজর জেনারেল ছিলেন তো ভাই। একটা লোক তো এমনি এমনি জেনারেল হয় না। এই কথা উনি বলেন কীভাবে পাবলিকলি, আমি তো এটা মানে বুঝা পাই না। তো এই ধরনের কথাবার্তা যদি বলা বলি হয় এই সময়ে, আমি মনে করি এগুলি রিস্কি। এই সমস্ত কথা আমাদের দেশের জন্য, আমাদের সরকারের জন্য, আমাদের মানুষের জন্য রিস্কি। ধরেন আমাদের মানুষ তো ইন্ডিয়াতে যাতায়াত করে, প্রয়োজনীয় যায়, এখন যাতায়াত করার সময় এখন ওই কথাটাকে যদি কেউ কেন্দ্র করে ওরা কেউ আমাদের সঙ্গে আচরণ করে, সেটা আমাদের জন্য পেইনফুল না? পেইনফুল। তো এইগুলি মাথায় রাখতে হবে, সেন্সিবল হইতে হবে, এমনিই সেন্সিবল হতে হবে। মানে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো তবু সেন্সিবল আচরণ সবার কাছ থেকে আশা করি। আর যখন পরিস্থিতি অস্বাভাবিক তখন তো আরও বেশি কেয়ারফুল হতে হবে। এই জিনিসটা সকলের কাছ থেকে আশা করি। ভাই আপনারা উল্টাপাল্টা কথা, এমন কথা বলেন না যা হয়তো চমক সৃষ্টি করতে পারে, কিন্তু এই চমক যা মানে পরবর্তী সময়ে আপনার জন্য, জাতির জন্য ঝামেলা বয়ে আনতে পারে, এটা মাথায় রাখতে হবে আমাদের। অসুস্থ ছিলেন, কিন্তু আমি দেখলাম উনি কিন্তু হুইল চেয়ার থেকে নামলেন বটে, কিন্তু হেঁটেই উঠলেন। এতে মনে হয় উনি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি খুব স্টেবল অবস্থায় আছেন। সরকারের সঙ্গে বিএনপি একটা বিরোধ কিন্তু চলমান। সেই বিরোধটা হলো নির্বাচনটা কবে হবে এটা নিয়ে। বিএনপি চায় ডিসেম্বরে আগে নির্বাচন হোক অথবা ডিসেম্বরে হোক, সরকার চায় ডিসেম্বরে অথবা তারপরে, এরকম একটা অবস্থা। আমি মনে করি এই অবস্থায় যদি খালেদা জিয়া সক্রিয়ভাবে রাজনীতিতে সরব হতে পারেন, সেটা সরকারের জন্য একটা বাড়তি চাপ হতে পারে।